আজকে আমাদের চ্যানেলে একটি রিপোর্ট গেছে এবং আমার কাছে খুব মজা লেগেছে, কারণ গতকাল আসলে সারাদিন এনসিপির 5 নেতার কক্সবাজার যাওয়া এবং কক্সবাজার যাওয়ার চেয়েও বড় যেটি কারণ ছিল যে এই বিষয়টি নিয়ে এত আলোচনা কেন হলো, সেটি হচ্ছে যে তারা পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন কি করেননি সেটি নিয়ে সারাদিন মিডিয়ায় স্পেকুলেশন গেছে। কিন্তু আজকে আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব তিনি একটি রিপোর্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে জুলাইয়ে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত যিনি মার্কিন রাষ্ট্রদূত তিনি, এবং এই বৈঠকটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তখন গণমাধ্যমে কোনো খবর আমি দেখিনি, আজকেই প্রথম দেখলাম যে তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে গতকাল কক্সবাজারে এই বৈঠক হয়েছে শুনে বিএনপির নেতারা কিন্তু সেখানে গিয়ে ব্যাপক বিক্ষোভ করেছেন, যেটি আমাদের মিডিয়াতে এসেছে, সবগুলো টিভি চ্যানেলেই দেখিয়েছে যে তারা সেখানে গিয়ে অভিযোগ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। কিন্তু সেই বৈঠক তো এখনো পর্যন্ত প্রমাণ করা যায়নি যে এনসিপি করেছে, কিন্তু বিএনপি একটি বৈঠক করেছে এবং সেটি তারা স্বীকার করেছে যে তারা বৈঠক করেছে, এখন স্বীকার করেছে। জুলাইতে তারা সেটির জন্য কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বা আমরা জানতাম না, মিডিয়াতে আসেনি সেটি। তাহলে কক্সবাজারে এত হইচই কেন করলো আসলে বিএনপি কর্মীরা? প্রথম কথা হলো তারেক রহমানের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের যে বৈঠকের সংবাদটি এখন আসছে, সেটা কিন্তু সাংবাদিকরা যে জিজ্ঞেস করার পরে মার্কিন দূতাবাস থেকেও অস্বীকার করা হয়নি, তারেক রহমানের পক্ষ থেকেও না। এখন যে নিউজে সেটা হচ্ছে, এটা তারেক রহমানের উপদেষ্টার বরাত দিয়ে নিউজে আসছে যে তিনি এটা স্বীকার করেছেন বৈঠকের কথা, এবং মার্কিন দূতাবাস থেকেও স্বীকার করেছে বৈঠকের কথা। কিন্তু এর আগে তারা প্রয়োজন বোধ করেনি যে এইটা সংবাদ মাধ্যমে বা প্রেস রিলিজ দিয়ে বা তাদের ওয়েবসাইটে দেওয়ার মতো সেরকম আনুষ্ঠানিক বৈঠক হয়তো ছিল না। সাধারণত আনুষ্ঠানিক বৈঠক হইলে সেগুলি তারা অনেক সময় এটা দেয়, সেটা তাদের বিষয় যে তারা কেন দেয়নি বা বৈঠক করেছে। কিন্তু বৈঠক করা তো অবৈধ না, অপরাধ না। আবার সেটা সংবাদ মাধ্যম থেকে বলছি, সংবাদ মাধ্যম থেকে জিজ্ঞেস করলে যদি অস্বীকার করত এবং সংবাদ মাধ্যম প্রমাণ করত যে হ্যাঁ আমরা অস্বীকার করলেন কেন, বৈঠক তো হয়েছে, তাহলে এর মধ্যে ফিসি কিছু ধারণা করা যেত। এনসিপির যেটা হয়েছে, এনসিপি যে এখনো পর্যন্ত বৈঠক করেছে কিনা, পিটার হাস কোথায় আছেন সেটাই তো নিশ্চিত না, বলছে সে ওয়াশিংটনে আছে। এনসিপির ব্যাপারে যেটা হয়েছে সেটা হচ্ছে তারা গণঅভ্যুত্থান দিবসের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে, যেই গণঅভ্যুত্থানে তারা অন্যতম প্রধান নেতৃত্ব দানকারী নেতা, তারা 5 জন কোনো রকম প্রোটোকল ছাড়া, কোনো রকম তার পার্টিকে বা কোনো লেভেলে না জানিয়ে, না সমালোচনা করলেও সেটা একটা বিষয় যে কেউ জানে না, এই অবস্থা তারা গেছে। আচ্ছা, তারা গেছে, যাওয়ার পরে আমার ধারণা ওইখানে বিএনপি কেন করেছে সেটা তারা ভালো বলতে পারবে। কিছুদিন আগে এদের মধ্যে নাসির পাটোয়ারি, যে সে কক্সবাজারে গিয়ে, কক্সবাজারের নেতা, বেসিক্যালি সে জাতীয় নেতা, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে সেই সময় এসে একটা বৈরিতার জন্ম দিয়েছে। নাসির পাটোয়ারি ওইখানে যাওয়াতে সেই একটা রাক্ষোভ কারোর মধ্যে কাজ করে থাকতে পারে। এছাড়া বৈঠক করলে সেই বৈঠক যদি প্রকাশ্য হয়, আর পিটার হাস তো এখন রাষ্ট্রদূত না, মার্কিন সরকারের কোনো ওইরকম ঊর্ধ্বতন কর্মকর্তা না, তো সে সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশে আলোচিত চরিত্র, এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার ভূমিকা আছে, এবং তার ওই সময়কার ভূমিকাটাকে আমরা খুব প্রশংসার চোখে দেখেছি, এখনো প্রশংসার চোখে দেখি। ভূমিকা আছে ওই সময় 24-এর নির্বাচনের আগে বাংলাদেশের মানবাধিকার গুম খুন বিষয়ে মায়ের ডাকের অনুষ্ঠানের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারের রোষানলে পড়েছে, আওয়ামী লীগের লোকজন তাকে হেনস্থা করেছে, সেই সব বিষয়গুলা সে আবার প্রকাশ্যে বলেছে যে তার সঙ্গে অন্যায় হচ্ছে। সেই সময় সে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকা অবস্থায় আমেরিকা থেকে ওই সরকারের অনেক নেতাদের উপরে এবং বিভিন্ন বিষয়ে কিছু নিষেধাজ্ঞা আসছিল, যেটা সরকার বিরোধী আন্দোলনের যারা যুক্ত ছিল তাদেরকে উজ্জীবিত করেছে। ফলে গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে যারা আন্দোলন করেছে তাদের জন্য ওই সময় পিটার হাস অনেক উদ্দীপনা এবং উৎসাহ তৈরি করেছিল। শুধু কি উদ্দীপনা উৎসাহের মধ্যেই সীমাবদ্ধ ছিল? কারণ কিছুক্ষণ আগে মেঘমল্লার যে আলোচনা করছিলেন সেখানে, যেহেতু আপনি ছিলেন না সেই জন্য আমি বলছি, সেখানে তিনি বলেছেন যে আমরা রাস্তায় আন্দোলন করেছি, কিন্তু এমবেসিতে যদি কোনো বৈঠক হয়ে থাকে সেটি আমরা করিনি, সেটির কৃতিত্ব হয়তো শিবির নিতে পারে।
কারণ তারা হয়তো সেটি করেছে। যদিও তিনি বলেছেন যে এটি তিনি শুনেছেন, এটি উনি শিওর না যে এরকম কিছু হয়েছে কিনা, কিন্তু ডিপ স্টেটের একটি ভূমিকা নিয়ে যে কথা হয় সেটি উনি শুনেছেন এবং সেখান থেকে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? আমরা ওই সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন বিদেশের মানবাধিকার সংস্থা, এদের সঙ্গে বিএনপি বা অন্যান্য দল, ইভেন আমি নিজেও দু একটা বৈঠকে আলোচনায় অংশ নিয়েছি তখন এটাকে যারা সরকারের তরফ থেকে এটাকে নিন্দার চোখে দেখা হতো যে আমরা বিদেশিদের কাছে ধর্ণা দেই। কিন্তু বাংলাদেশে যখন আমাদের কথা পৌঁছানোর কোনো জায়গা নাই, মানবাধিকার হরণ হচ্ছে, নির্বিচারে গুম-খুন হচ্ছে, তখন যদি বিশ্বের যে কোনো গণতান্ত্রিক দেশ, সংস্থা বা ব্যক্তি তাদের সহযোগিতা যারা নিপীড়িত তারা চায়, এটা দোষের কিছু নেই। এটা সারা পৃথিবীতে যারা নিপীড়িত তারা চায়। জাতিসংঘের কাছে আমরা সহায়তা চেয়েছি, আমরা হিউম্যান রাইটস ওয়াচের কাছে সহযোগিতা চেয়েছি, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে সহযোগিতা চেয়েছি। নিজের দেশে গুম খুন, হত্যা, হামলা মামলা হচ্ছে, ভোটের অধিকার নাই, সব হচ্ছে, এবং এটা নালিশ করবার জন্য নিজের দেশে কোনো জায়গা নাই, তখন আপনি কি করবেন? সুতরাং সেই মিটিং বা তাদের সঙ্গে বসা, এটা আমি দোষের কিছু তখনও দেখিনি, এখনো দেখি না। ডক্টর সায়ন্ত, এই নালিশ শোনা ছাড়া গণ অভ্যুত্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের আর কি ভূমিকা ছিল বলে আপনি জানেন? শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আমি বলছি না, যারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, যারা মানবাধিকার হরণের বিরুদ্ধে স্টেটমেন্ট করেছে, যারা বাংলাদেশের নির্বাচনকে গ্রহণ করেনি এবং নির্বাচনটা যে হয়নি, জনমতের প্রতিফলন ঘটেনি, এই অবস্থান যারা নিয়েছে, তখন ওই সময়ে আমরা যেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছিলাম, আমরা যারা ফ্যাসিবাদী ভূমিকায় ছিলাম, ওর প্রত্যেকটা লাইন আমাদের জন্য এক একটা দরকারি উপাদান ছিল। সুতরাং সেটাকেই আমি বড় করে দেখেছি। হিডেন কার কি এজেন্ডা আছে, কে কি ষড়যন্ত্র করবে, কি দেনা পাওনার হিসাব করবে, সেটা আমি জানিও না এবং সেটা আমি পছন্দও করি না, এবং সেটা যারা রাষ্ট্রের কোনো স্বার্থ বিকিয়ে দিয়ে কেউ যদি করে থাকে, ডেফিনেটলি সেটা অন্যায্য কাজ করেছে, করে থাকলে আমি জানি না করেছে কিনা, এবং যারা করেছে সেটা এক্সপোজড হলে তারা তার খেসারত দিবে। আচ্ছা, যদি আবার প্রথম প্রশ্নটা যেটি করেছিলাম সেটি আসলে এরকম দাঁড়ায়, আসলে ছোট করলে সেটি হচ্ছে যে যদি বিএনপি বৈঠক করে তখন আসলে সেটি দেশ বিক্রির বৈঠক হয় না, কিন্তু যদি এনসিপি বৈঠক করে, যে বৈঠক আবার পিটার হাস বলেছেন যে তিনি ওয়াশিংটন ডিসিতে, তার পক্ষে এখানে বৈঠক করা সম্ভব না, এবং তারাও বলেছেন, দলের পক্ষ থেকেও তারা বলেছেন যে তারা আসলে বৈঠক করেননি। আমি জানি না তারা বৈঠক করেছেন কি করেননি, কিন্তু আপাত দৃষ্টিতে দুপক্ষই যেহেতু বলছে যে তারা করেননি এবং এখন পর্যন্ত মিডিয়ায় কোনো প্রমাণ আসেনি যে তারা করেছেন, কিন্তু বিএনপি একটি বৈঠক করেছে। সেখানে বিএনপি বৈঠক করার পরে বিএনপির কর্মীরা যখন গিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রি করা হচ্ছে, তাহলে বিএনপি বৈঠক করলে দেশ বিক্রি হয় না, কিন্তু এনসিপি বৈঠক করলে দেশ বিক্রি হয়। বিএনপি দলগতভাবে এরকম কোনো স্টেটমেন্ট করে নাই এনসিপির এই নেতাদের নিয়ে। লোকাল নেতারা, তারা ওইখানে যারা কিছুদিন আগে নাসিরজি বক্তব্য দিয়ে আসছে, তারা নাসিরের উপরে ক্ষুব্ধ, এবং তারা উত্তেজিত হয়ে কেউ যদি লোকাল নেতারা বলে, সেটা তাদের ব্যক্তিগত রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ। আর বৈঠক যদি হয়ে থাকে সেটা প্রকাশ্য হলে এতে দোষের কিছু নেই, যে কেউ করতে পারে। তাদের আসলে আচরণগত সমস্যার কারণে তারা সন্দেহের উদ্রেক করেছে, এবং এই সন্দেহের উদ্রেক করে তারা দলকে ইমেজ ক্ষুণ্ণের দায়ে এখন দল থেকেই শোকজ পেয়েছে। যদি সেখানে তাদের প্রক্রিয়াগত কোনো ত্রুটি না থাকতো, তাহলে দল কেন তাদেরকে শোকজ করলো? দল শোকজ করে এটা এস্টাবলিশড হলো যে তাদের বিরুদ্ধে যে সন্দেহের উদ্রেক করেছে, এটার সৃষ্টি তারা তাদের আচরণ এবং কাজে করেছে। ডক্টর সায়ন্ত, শোকজ করাটা যদি একটা অপরাধ ছিল তাদের, সেই ধরনের কোনো ইন্ডিকেশন হয়, তাহলে কিছু, আমি তো জানি যে যেই নেতার কথা আপনি বলছেন, কক্সবাজারে যার বিরুদ্ধে বক্তব্য দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এত ওখানকার মানুষের ক্ষোভ কুড়াচ্ছেন, সেই নেতাকেও তো বিএনপি শোকজ করেছে যে তিনি কেন এস আলমের গাড়িতে করে গিয়েছেন। হ্যাঁ, সেটাকে সহজভাবে নেয়নি, দল সেটাকে অগ্রহণযোগ্য ভেবেছে বলেই তো সালাউদ্দিন আহমেদের মতো একজন নেতা, যাকে দীর্ঘদিন গুম করে পাশের রাষ্ট্রে ফেলে আসছে এবং সেখানে তাকে নির্বাসন জীবনযাপন করতে হয়েছে, যেই লোকের ব্যক্তিগত জীবনে, তার রাজনৈতিক জীবনে এত ত্যাগ আছে, সেরকম একজন নেতা, একদম ট্রু ন্যাশনালিস্ট, তাকে পর্যন্ত দল ছাড় দেয়নি। কারণ তার এই আচরণটা যখন অভিযোগ আকারে এসছে, তার জন্য দলের ইমেজ ক্ষুণ্ণ হবে, সেটা দল টলারেট করেনি বলে তো এই লেভেলের নেতাকেও দল ছাড় দেয়নি। এটাই তো গণতন্ত্র।